8 বইয়ে চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি, এর জন্য শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এনসিইআরটিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এটি এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বই। এই বইয়ের একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি। এ নিয়ে এনসিইআরটিকে তীব্র ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং 1961 সালে কেন্দ্রীয় সরকারের তৈরি করা স্বশাসিত সংস্থা এনসিইআরটি। এই সংস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে শিক্ষার মানোন্নয়নের জন্য পরামর্শ দেয়, পাঠ্যক্রম তৈরি করে, বই প্রকাশ করে। এনসিইআরটির বই দেশ জুড়ে বিভিন্ন বোর্ডে পড়ানো হয়। সমাজ বিজ্ঞানের সেরকম একটি বই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বই একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি। এ নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমি গত দুদিন ধরে 100-র বেশি ফোন পেয়েছি। সারা দেশ এক সুরে চাইছে যেন দ্রুত পদক্ষেপ করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিচার বিভাগের মর্যাদাকে অবমাননা করার জন্য এটি পরিকল্পিত। বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দেয়, যে যে স্কুলে এই বই পৌঁছেছে সেই প্রত্যেকটি বই দ্রুততার সঙ্গে বাজেয়াপ্ত করতে হবে। এই দায়িত্ব এনসিইআরটির। এরপরেই এনসিইআরটির এই বইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। এনসিইআরটির ডিরেক্টর এবং কেন্দ্রের স্কুল শিক্ষা সচিবকে শোকজ করা হয়েছে। এই অধ্যায় বইয়ের অন্তর্ভুক্ত করার পিছনে কারা রয়েছেন তাদের নাম চেয়ে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, এই ধরনের বিষয় যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বিচার বিভাগের প্রতি জনসাধারণের বিশ্বাস নষ্ট হবে। এরকম হলে কাউকে রেয়াত করা হবে না। ऐसी ढंग का चैप्टर नाबालिग बच्चों के सामने ये परोसना या देश के सामने ये परोसना बड़ा ही अनुचित है और इसका कहीं से कोई जस्टिफिकेशन नहीं हो सकता। सारी किताबें हटा ली जाएं। डिजिटल माध्यम से जो भी ये परोसा गया है सबको तुरंत वापस किया। द कोर्ट सेड दैट whomsoever is responsible for this, there should be an inquiry and the man should be nabbed. He should be the proper action should be taken against him and NCERT should take इमीडिएट एक्शन टू विड्रॉ दिस। कोई ऑफिशियल या जो भी इसके लिए रिस्पॉन्सिबल पाए जाएंगे उनके खिलाफ एक्शन होगा। जो न्यायपालिका ने कहा है वो सर माथे पे उसको हम लोग पूरा पालन करेंगे। जब ही ये घटना मेरे सामने आई, तुरंत ही एनसीईआरटी को निर्देश देके सारे किताबों को विड्रॉ करवाया। न्यायपालिका को कोई भी असम्मान करने का कोई उद्देश्य ही नहीं था। जो घटना हुई है उसको हम गंभीरता से लेते हैं। एनसीईआरटी के ऊपर उस पे क्वेरी किया जाएगा। নিউজ 18 বাংলা। কেন্দ্রের সংস্থার বই রক্তাক্ত বিচার বিভাগ, এনসিইআরটির ওপর চরম ক্ষুব্ধ নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে দোষী চিহ্নিত করতে নির্দেশ। ক্লাস 8-এ বিচার ব্যবস্থায় দুর্নীতির পাঠ, পাঠ্যক্রম ঠিক করার দায়িত্ব কাদের? বৈঠকে প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাবা এইচআইভি আক্রান্ত, এ কথা জানাজানি হতেই 4 বছরের ছেলেকে ঢুকতে দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চাঞ্চল্যকর অভিযোগ অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে, যদিও তিনি তা মানতে নারাজ। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের মথুরাপুর। এখানকার এক শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, কারণ তার বাবা এইচআইভি আক্রান্ত। মথুরাপুরে থাকেন দম্পতি, তাদের 4 বছরের ছেলে। এলাকারই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। এই শিশুর বাবা এইচআইভি আক্রান্ত। সম্প্রতি ভর্তি করা হয় হাসপাতালে। এ কথা রটে যায় এলাকায়। এরপরই বিপত্তি। অভিযোগ, ওই ব্যক্তির ছেলেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকতে বারণ করে দেন শিক্ষিকা, তাই বন্ধ হয়ে গিয়েছে শিশুর পড়াশোনা।
কিনা খুলি ঢুকতে হবে স্কুলে ঢুকতে দেয়নি? না। আমার সামনে কিডনি নষ্ট হয়ে গেছে, যাবে। আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি, তা দিদিমণি ঢুকতে দেয়নি স্কুলে। বললো কিনা ওর বাবার এরকম অবস্থা, হসপিটালে ভর্তি, তাই চাই তোমার ছেলে স্কুলে যেন না আসে। তারপরে আবার তার পরের দিন নিয়ে গিয়েছিলাম, তাও ঢুকতে দেয়নি। আমি চাই আমার বাচ্চা যেন স্কুলে যায়, সবার সাথে যেন একই সাথে পড়ে। আমি তো বারণ করিনি, তো এটা পুরো মিথ্যে অ্যাপ্লিকেশন দিয়েছে ওরা। আমি স্কুল করেছি, বাচ্চাটা নিয়ে আমাদের সাবমিট করতে গেলে ফটো তোলা আছে, ওই জেনে কি আসতেও বারণ করেনি। স্কুল থেকে তাড়িয়ে দেয়নি, আমাদের স্কুলে পড়াশোনা করেছে, খাবার দিয়েছে, সবই করেছে। আমি কোনো রকম অন্যায় করিনি এতে। বাবার অসুখ, তার জন্য ছেলেকে শাস্তি, এ নিয়ে বসিরহাট মহকুমা শাসকের অফিসে অভিযোগ জানিয়েছে ওই পরিবার। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বাবা HIV আক্রান্ত, তাই ছেলেকে অঙ্গনওয়াড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। বসিরহাটে চাঞ্চল্যকর অভিযোগ। বছরখানেক আগে এমনই ঘটনা ঘটে হুগলির গোঘাটে। সেখানে স্বামী স্ত্রী দুজনেই HIV আক্রান্ত, তাদের সন্তানকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। নিউজ 18 বাংলায় খবর দেখায়, তারপরে পদক্ষেপ, স্কুলে ফেরানো হয় পড়ুয়াকে। হুগলির গোঘাট, এখানকার ব্যাঙ্গায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ। স্বামী এবং স্ত্রী HIV আক্রান্ত। সম্প্রতি একথা গ্রামের চাউর হয়। এরপর থেকে বিপত্তি শুরু। অভিযোগ, দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা। তাদের কেউ টোটো বা অটোয় তুলতে চান না, এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না। এই দম্পতির 8 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। অভিযোগ, তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে, তাই 1 মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ। এতে অসহায় দম্পতির পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে স্কুলে পাঠাতে পারছি না। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। HIV আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে, কিন্তু কাজ হয়নি। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না, কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। রাজ্যে 430টি মডেল স্কুল ও 87টি অনগ্রসর স্কুলেরও পরিকাঠামো উন্নয়নে জোর। স্কুল শিক্ষার সম্প্রসারণ প্রকল্পে 2500 কোটি খরচ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশেষভাবে সক্ষমদের সাহায্য, ডিজিটাল পরিকাঠামো তৈরিতে জোর রাজ্যের। স্কুল শিক্ষার সম্প্রসারণ, যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সহায়তায় হচ্ছে, এই মূল প্রকল্পটা তারা 70% দেবে এবং আমরা দেব এটার 30%। মোট প্রকল্পের খরচ প্রায় 2500 কোটি টাকা। 430টা ব্লকে একটা স্কুল আর 87টা একটু পিছিয়ে পড়া ব্লক যেগুলো, সেখানে 2টো করে স্কুল। পরিকাঠামোর একটা আমূল পরিকাঠামো ঘটাচ্ছি। যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তারা যাতে আরও বেশি করে মেন স্ট্রিমে আসতে পারেন, তার একটা প্রয়াস স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। সমস্ত এই স্কুলগুলোই এখন থেকে 2টো ভাষায়, বাংলা এবং ইংরেজি 2টো ভাষাতেই পাঠদান করা হবে। শিক্ষক নিয়োগ করা হবে সেই স্কুলগুলির ক্ষেত্রে। সংখ্যা এখনই আমি বলতে পারবো না, তবে একটা ভারী সংখ্যাই করা হবে। বাংলায় ভোট উত্তাপ। এই মুহূর্তে প্রত্যেকটা দল তাদের রণকৌশল ঠিক করছে।
আর তৃণমূলের নতুন কর্মসূচি মহিলা ভোট ধরে রাখাই লক্ষ্য। দল থেকে একাধিক কর্মসূচি তৃণমূলের। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি এই কর্মসূচি এবং কর্মসূচি নিয়ে পরিকল্পনা কি তৃণমূলের? দেখো, 2011 সাল থেকে যদি আমরা দেখি, লাগাতার বিভিন্ন বিধানসভা ভোটই হোক বা লোকসভা ভোট বা স্থানীয় স্তরের নির্বাচনগুলিতে যে মহিলা ভোট তা বরাবর তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই ভোট ধরে রাখার ক্ষেত্রে যে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সে ব্যাপারে তারা সচেষ্ট। রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক প্রকল্পই হোক বা বিভিন্ন রাজনৈতিক যে সিদ্ধান্তের ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদেরকে যে গুরুত্ব দেওয়া হয় সে প্রসঙ্গের কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে। এই ভোটের মরশুমের মধ্যে দাঁড়িয়ে ফের তারা মহিলাদের কাছে পৌঁছানোর জন্য একাধিক কর্মসূচি নিয়েছে, যা মূলত দোলের সময় এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুটো ক্ষেত্রে ধাপে ধাপে ভাগ করে হবে। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে এখানে এটি কর্মসূচি, যেখানে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে তারা জনসংযোগ তারা যেমন সারবেন, ঠিক তেমনি ভাবে লিফলেট তৈরি করা হয়েছে, যেখানে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কি কি কাজ করেছে মহিলা উন্নয়নের জন্য সেই সংক্রান্ত লিফলেটও সেখানে দেওয়া হবে। এছাড়া একাধিক স্লোগান তৈরি করা হয়েছে, যেখানে মহিলা যারা কৃষকরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে কেন তারা বলছেন যে রাজ্যের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া লক্ষ্য ঘরের লক্ষ্মীরা, এই ধরনের একটি কর্মসূচি রাখা হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে ধরো লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী বা স্বাস্থ্যসাথীর মতো যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে যেখানে রাজ্য কাজ করেছে, মহিলাদের কি সুবিধা হয়েছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে। যদি আমরা সাম্প্রতিক সময় দেখি তাহলে দেখবো যে 2021 লোকসভা ভোটে তৃণমূল 2% ভোট পেয়েছিল, 2024 সেই ভোট শতাংশের একটু হেরফের হয়েছিল, কিন্তু মহিলা ভোট পুরোটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে এখনো পর্যন্ত রয়েছে। এবং একটি সমীক্ষা রিপোর্টও বলে যে পুরুষরা যে সংখ্যক ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দেন তার থেকে প্রায় 3% বেশি ভোট মহিলারা দেন। ফলে মহিলা ভোটকে ধরে রাখার ক্ষেত্রে তাদেরকে সম্মান জানিয়ে তাদের পাশে রয়েছে এই বার্তাটি প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ আবির। বারাকপুরে বিজেপির কোন দলের নেতাকে মার? জেলা পার্টি অফিসে বিজেপি কনভেনারকে মারধর। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে মার বিজেপি কর্মীদের। আর্থিক তহবিলের টাকা নিয়ে ঝামেলার জেরেই মারামারি বলে অভিযোগ। বারাকপুর সহ 4 জেলার দায়িত্বে সন্দীপ বন্দ্যোপাধ্যায়। বলছি যে কিছু যদি সমস্যা থাকে অমৃত ভারত প্রকল্প, রেলের এই প্রকল্পে এবার কাটমানির অভিযোগ। আর এ নিয়ে ভোটের আগে হাওয়া গরম বাঁকুড়ায়। অমৃত ভারত, দেশ জুড়ে বিভিন্ন স্টেশন উন্নত করতে রেলের এই প্রকল্প। এর মধ্যে পড়ে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন। সেখানেই দুর্নীতির অভিযোগ। 6 মাস আগে তৈরি করা হয়েছে স্টেশন সংলগ্ন রাস্তা। অভিযোগ, সেই রাস্তা এখনই বেহাল। ওনার স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সুমিত্র খা, তারা কতটা কাটমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তিনিও মেনে নিয়েছেন।
নিম্নমানের যদি কাজ হচ্ছে অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক, নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা, পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে, যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার, তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন, তিনি যত কম বলেন ততই ভালো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। নিউটাউনে আগুন, রাতে নিউটাউনের গৌরাঙ্গ নগরে আগুন লাগে, খালপাড়ে পুড়ে ছাই পরপর দোকান। আগুনের জেরে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পরপর 8 থেকে 10টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়ায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ, গতকাল রাতের এই ঘটনার পর সকালে এখন কি পরিস্থিতি? এই মুহূর্তে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ যেহেতু ভোর রাতে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে এবং যাদের দোকান, যে ব্যবসায়ীদের দোকান পুড়েছে ইতিমধ্যেই তারা কিন্তু ঘটনাস্থলে গতকাল রাত পেয়েছিল। অন্যদিকে গতকাল রাতেই কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনা কি ঘটেছিল সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, দমকলের পক্ষ থেকে উদ্যোগ দেখা যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে মাঝরাতে যখন আগুন লাগার ঘটনা ঘটে, যেহেতু খালপাড় সংলগ্ন পরপর একাধিক দ্রব্য দোকান ছিল এবং নিমেষের মধ্যে কিন্তু প্রায় 15টির কাছাকাছি দোকান সম্পূর্ণ আগুনে ঘষীভূত হয়ে পড়ে এবং ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ থাকার কারণে কিন্তু 8 থেকে 10টি গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তী ক্ষেত্রে দমকলের 10টি ইঞ্জিন আসে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত্রের পরে এখনো পর্যন্ত সেখানে কিন্তু সম্পূর্ণ আগুনে গোটা এলাকা ভস্মীভূত হয়ে গেছে। এখানে কোন কোন কিসের দোকান ছিল এগুলো প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে আগুন লেগেছে এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই করা হচ্ছে। ধন্যবাদ। আগুনটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মর্নিং থেকে, তারপরে হচ্ছে শর্ট সার্কিট আগুনটা লেগেছে। যদি একটু আগে আসতো ফায়ার ব্রিগেডটা তাহলে হচ্ছে এতটা ক্ষতি হতো না। 10টা দোকান পরে মিষ্টির দোকান আছে, কাঠের দোকান আছে, সবজির দোকান ছিল, পানের দোকানও আছে, বিভিন্ন যা ফুড প্রসেসের দোকান পড়ে সেগুলো পড়েছে। আমাদের কাছে 1:30 নাগাদ পৌঁছায় খবর, উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা চলে আসি। সিরিজ অফ দোকান আগুন ধরেছে, আমরা উইদিন 20 মিনিটসের মধ্যে আগুন কন্ট্রোলে আনি। টোটাল 3টে ইঞ্জিন এসে কাজ করেছে। কিভাবে আগুন লেগেছে ওটা বোঝা যাচ্ছে না, ওদিকে 12খানা দোকান আগুন লেগেছে। ওই সব অস্থায়ী দোকান আছে, ওখানে সিলিন্ডার বাস্ট গেছে, দমকল গেছে, পুলিশ গেছে এবং ওখানে স্থানীয় আমাদের যারা সহকর্মী আছে তারাও প্রত্যেকে রাস্তায় নেমেছে। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গে এখনো শীতের আমেজ, বৃষ্টির পর ফের হালকা উত্তরে হাওয়া। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাত এবং ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রিতে। বৃষ্টির পর হালকা উত্তরে হাওয়া রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাত এবং ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রিতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, এইরকমই শীতের আমেজ আর কতদিন থাকবে দক্ষিণবঙ্গে, কি বলছে হাওয়া অফিস? ফেব্রুয়ারি মাসের যে 2টো দিন রয়েছে সেই 2টো দিনেই এই রকম শীতের আমেজ, অর্থাৎ সকালে এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকবে এবং বেলা বাড়লে সেই শীতের আমেজটা উধাও হবে। তবে 1 মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং সোমবার থেকে ক্রমশ পারদ চড়তে শুরু করবে এবং আগামী সপ্তাহে কলকাতার ক্ষেত্রে যে তাপমাত্রা এখনো 18 ডিগ্রির ঘরে রয়েছে সেটা 22-23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং সর্বোচ্চ তাপমাত্রাও পাশাপাশি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা 32-33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ উষ্ণতার ছোঁয়া মার্চের শুরু থেকেই হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ দক্ষিণবঙ্গে দোল থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়বে। এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে এবং সেখানে সকাল সন্ধ্যে শীতের আমেজ। ঠিক কিরকম পরিস্থিতি সেখানে, আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ,
একেবারে তাই, দেখো সকাল এবং সন্ধ্যায় রুটিন করে কিন্তু ঠান্ডা থাকছে গোটা উত্তরবঙ্গে, পাহাড় সমতল সর্বত্র। তবে আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু উঁচু এলাকায়। সেই সঙ্গে সমতলের জেলাগুলোতেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও মোটের উপর কিন্তু পরিষ্কার এবং বেলা বাড়লেই শুষ্কতা বাড়বে এবং সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া কিন্তু উপভোগ করছেন বেড়াতে আসা পর্যটকেরা। বেশ, ধন্যবাদ পার্থ।